জানাই তার মন দূষণ যখন ফিরে নিয়েছে আমাদের পৃথিবীর প্রতিটি নিঃশ্বাস। আমাদের প্রতিটা অনুভূতি, আমাদের হাসি কান্না আবেগ সমস্তটা যার গানে কবিতায় ধরা রয়েছে। আমরা দুঃখ পেলেও গাই তার গান, আনন্দ পেলেও বলে উঠি তার কবিতা। আমাদের বিদ্যা মন্দিরের একমাত্র ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তার মূর্তিতে মাল্যদান করছেন প্রফেসর সাধন কুমার ঘোষ। ধন্য আজকে আমাদের রবীন্দ্র বিদ্যা মন্দির প্রাঙ্গণ। আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়ে হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরকে এভাবে প্রাণিত করলেন মাননীয় প্রফেসর ডক্টর ঘোষ, তার সহ গবেষকবৃন্দ মাননীয় শ্রীমতী অনন্যা মণ্ডল, অপর বিদ্যালয় পরিদর্শক এবং সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককে ভালোবাসা জানিয়ে একটি উদ্যোগী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান সূচনা করছি। এরপর মাননীয় অতিথিদের আমরা মঞ্চে ডেকে নেব। মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই মুহূর্তে হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দিরের পরিবারের সদস্য যারা উপস্থিত হয়েছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। এবার আমাদের অনুষ্ঠান পরিচালনা করার দায়ভার গ্রহণ করছেন বিদ্যালয় শিক্ষিকা সঙ্গীতা হালদার মহাশয়। প্রফেসর সাধন কুমার ঘোষ মহাশয়কে ISW MAW প্রেসিডেন্ট এবং প্রাক্তন অধ্যাপক তথা ডিন যাদবপুর ইউনিভার্সিটি, যার বিখ্যাত মিশন ক্যাচ দ্য ইয়ং, যা এখন সারা ভারতে সাড়া ফেলেছে কয়েক লক্ষ ছাত্রছাত্রী তথা শিক্ষকদের মধ্যে। কলকাতা সহ বিভিন্ন সুন্দরবনের প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে তার এই কর্মকাণ্ডের সুদূর প্রসারী প্রভাব। সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে তার এই কর্মকাণ্ড। সকলে হাততালি দিয়ে সম্মানিত করুন বিখ্যাত অধ্যাপক তথা প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষকে। আমরা ভীষণভাবে আনন্দিত তাকে আমাদের মধ্যে পেয়ে। তিনি আমাদের মধ্যে কর্মকাণ্ডের এক নবজোয়ার এনেছে, আমাদের ছাত্রছাত্রীদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে। কোনো কিছুই বজ্র নয়, কোনো কিছুই ফেলনা নয়, সব কিছুই ব্যবহার করা যায় যদি তাতে পুনঃপ্রাণ সঞ্চার করা হয়। তাই এমন মহামানবকে বরণ করে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। তার আগে আমরা ডেকে নিচ্ছি আমাদের বাকি অতিথিবর্গদের, যার মধ্যে রয়েছেন প্রণতি ঘোষ ম্যাডাম, যিনি অ্যাডভাইজার অফ ISW MAW। আমরা তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের হালিশহর বিদ্যা মন্দিরের পক্ষ থেকে তাকে জানাই সাদর আহ্বান। তার উপস্থিতি আমাদের জন্য ভীষণ আনন্দের। সকল ছাত্রছাত্রীদের বলবো হাততালি দিয়ে আমাদের প্রণতি ম্যাডামকে তোমরা সম্মানিত করো। আসছেন অ্যাডভাইজার অফ ISW MAW মিসেস প্রণতি ঘোষ, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে আমাদের বিশেষ অতিথি তথাগত মিত্রকে, স্টাফ অফ ISW MAW আসছেন মিস্টার তথাগত মিত্র, তাকে জানাই আহ্বান আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অমর বিদ্যালয় পরিদর্শক অনন্যা ম্যাডাম। যে কোনো সুস্থ সাংস্কৃতিক কার্যাবলীর মধ্যে তাকে আমরা সবসময় পেয়ে এসেছি। তার সহযোগিতা তথা সান্নিধ্য সবসময় আমাদের জন্য ভীষণ আনন্দের, ভীষণ গর্বের। আমরা তাকে ডেকে নিচ্ছি। আসছে
অনন্যা ম্যাডাম আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক হালিশহর। মঞ্চে ডেকে নিচ্ছি দীনেশ কুমার, আমাদের বিশেষ অতিথি দীনেশ কুমারকে, যিনি রিসার্চ এন্ড স্কলার অফ ISW MAW। আমরা ডেকে নিচ্ছি ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এই বিষয়ে একটি ট্রেনিং করে এসেছিলাম কিছুদিন আগে স্যারের সান্নিধ্যে। সত্যি বলতে কি এতটা উৎসাহ, এতটা নতুন দিগন্তের সন্ধান আমরা পেয়েছি মনে রাখার মতো। আজকে সেই বিখ্যাত গবেষক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তাকে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সঞ্জীব কুমার ঘোষ, তিনি বরণ করে নিচ্ছেন প্রফেসর সাধন কুমার ঘোষকে। বরণ করে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত আমাদের প্রধান অতিথি প্রফেসর সাধন কুমার ঘোষকে। সকলকে অনুরোধ করছি হাততালি দিয়ে এই দুর্লভ মুহূর্তটিকে আরো বেশি সুন্দর করে তুলুন। আমরা ভীষণভাবে আনন্দিত তাকে আমাদের মধ্যে পেয়ে, আমরা ভীষণভাবে গর্বিত তার মতন কৃতি সন্তানকে আমাদের মধ্যে পেয়ে, তার দেওয়া নতুন পথের পথিক হতে পেরে। এভাবেই আমাদের মধ্যে থাকুন, আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করে নতুন দিগন্তের সূচনা করুন। আপনার কাছে এটাই আমাদের একান্তভাবে প্রার্থনা। আমাদের পৃথিবী অনেক কৃতি সন্তান তৈরি করে, কিন্তু তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা ভেবে নিজের দেশের মাটি ছেড়ে বিদেশের বুকেই বাসা বাঁধে। কিন্তু সেখানে প্রফেসর ঘোষের মতন মানবিক কৃতি সন্তানও রয়েছে, যারা এই পৃথিবীকে কি করে সুন্দর করে তৈরি করা যায় এই নিয়ে সবসময় নিজেদের সকল শিক্ষা বিদ্যা কর্মকাণ্ডকে নির্ধারিত রেখেছেন, যে পৃথিবীকে ক্ষত বিক্ষত করে তুলেছি আমরা। এবার বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। প্রথমে তাকে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের মধ্যে এবার উত্তরীয় করিয়ে দিচ্ছেন। সবটাই আমাদের হাতে তৈরি স্যার, কোনোটাই আমরা এবার ব্যাচ করিয়ে দিচ্ছেন। ব্যাচ করিয়ে দিচ্ছেন আমাদের সর্বকনিষ্ঠ শিক্ষিকা বিনাপানি। সবাই হাততালি দিন। এবার একটি ক্ষুদ্র উপহার আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রফেসর ঘোষের হাতে তুলে দিচ্ছেন। হাতে তৈরি একটি হ্যান্ডক্রাফট। এবার একটি বৃক্ষ দিয়ে আমাদের আজকের এই সুন্দর প্রকল্পকে আরো বেশি সমৃদ্ধ করে তুলছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। একটি ছোট্ট গাছ তুলে দেওয়া হচ্ছে প্রফেসর ঘোষের হাতে। তুলে দিচ্ছেন শিক্ষিকা আলফনি ম্যাডাম এবং বিনাপানি ম্যাডাম। মুহূর্ত দেওয়ার জন্য এবার আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি প্রণতি ম্যাডামকে। মিসেস প্রণতি ঘোষ, অ্যাডভাইজার অফ ISW MAW, মিশন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর অ্যাডভাইজার মিসেস প্রণতি ঘোষ। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের রবীন্দ্র বিদ্যা মন্দিরের শিক্ষক শিক্ষিকারা। প্রথমেই আছে আমাদের ছাত্রীরা যারা উপস্থিত রয়েছে, তাদেরকে কাছে পেয়ে আমরা সমস্ত মাস্টারমশাইরা তো বটেই, শিক্ষক শিক্ষিকারা সাথে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশু কিশোরী যারা আমাদের ছাত্রছাত্রী,
আমরা প্রত্যেককেই অত্যন্ত অনুপ্রাণিত আগামী দিনে অনেক বড় কাজ করার জায়গায় দাঁড়িয়ে। তাদের অনুপ্রেরণা থাকলে, তাদের উপস্থিতি, তাদের পথ প্রদর্শনা থাকলে আমরা আগামী দিনে নিশ্চিতভাবেই বিদ্যালয়কে সামনে রেখে অনেকটা এগিয়ে যেতে সক্ষম হব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাননীয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অন্যান্য বিদ্যালয় থেকে এসেছেন, হালিশহর হাই স্কুল, হালিশহর আদর্শ বিদ্যাপীঠ, বারুইপাড়া হাই স্কুল এবং চাকদা কামালপুর হাই স্কুল। আমরা খুব কম সময়ের মধ্যে অনুষ্ঠানটার আয়োজন করেছি। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, একটু গরম রয়েছে চারিদিকে। একটু আমাদের সাথে যদি বিষয়টা মানিয়ে নেন তাহলে আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে, একটু কিছুক্ষণ আমাদের সাথে যদি এই যন্ত্রণার মধ্যে আমরা থাকি, একটু ক্ষমা করে দেবেন। আমি একে একে প্রত্যেকটা বিদ্যালয়ে যারা প্রতিনিধি এসেছেন একটু মঞ্চে ডাকবো। আপনাদের সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত হতে চাই। আমাদের বিদ্যালয়ের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থেকে আপনারা আজকে যে নজির সৃষ্টি করলেন হালিশহর অঞ্চলে, এই বিষয়টাকে সামনে রেখে তার জন্য কোনো ধন্যবাদ অভিনন্দনই যথেষ্ট নয়। আজকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে শপথ দিই, আমরা পৃথিবীকে করব দূষণ মুক্ত। Dear Professor Dr. Sabhan Kumar Ghosh, Madam Minati Ghosh, and other associate experts who have been made themselves our members of Halishahar Rabindra Vidyalaya. Nothing much to say more in this situation. The newer concept of circular economy, he has coined the term circular economy. At a time, he coined a terminology, novel, and now it is only in circulation that novel, the concept of the circular economy of waste product materials is now novel to us, very much novel to us. So we are now coming to know about all the parameters which we call circular economy of waste product materials. এতদিন ধরে আমরা আমাদের যে সমস্ত বর্জ্য বস্তু আছে সেই বস্তুগুলোকে শুধু চিনতে শিখেছিলাম এবং সেগুলোকে তুলে ফেলে দিতে শিখেছিলাম, কিন্তু সেগুলো তুলে ফেললে সেগুলো কোথায় যায়, আদৌ সেগুলো কি হয়? পৃথিবী সম্পৃক্ত হয়ে গেছে, আমাদের এই তুলে ফেলে দেওয়া বর্জ্য বস্তুর মাধ্যমে সম্পৃক্ত হয়ে গেছে, আর জায়গাটাকে দখল করে ওগুলোকে ফেলে কোথাও একটা হিট গার্বেজ তৈরি করা। এইবার সেই প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা কি করব, তার যাবতীয় কলাকৌশল কিন্তু আমরা এই যে মানুষগুলো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে শিখে নেব। আমরা প্লাস্টিক ফেলে দিয়েছি, কাগজ ফেলে দিয়েছি, বাড়িতে যা কিছু বর্জ্য বস্তু পদার্থ সব ফেলে দিয়েছি। আমরা সমুদ্রের ধার থেকে প্লাস্টিক করি, পাহাড়ে গিয়ে প্লাস্টিক করি, কিন্তু সেই প্লাস্টিকগুলো কি হবে? এবার পৃথিবী কোথায় ধারণ করবে এই প্লাস্টিকগুলোকে, এই সমস্ত বর্জ্য বস্তুগুলোকে আমরা আজকে শিখে নেব। তোমরা এই সময়কালের মধ্যে দিয়ে গিয়ে অনেকখানি অবাক করে দিয়েছো আমাদের, যে তোমাদের মধ্যে এতখানি উদ্ভাবনী ক্ষমতা ছিল, এই প্রতিভা ছিল যে তোমরা ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে কি কর্মকাণ্ড তৈরি করে ফেলতে পারো। We have our very expert teacher in Halishahar Rabindra Vidyamandir who have made them guided about the project of the requisition and requirement of this waste product material, which and what they have the next step to do with these materials. এই জিনিসগুলো দিয়ে কি করা যায়, কি করা যায় না, এই বিষয়ে 3-4 দিনের যে ওরিয়েন্টেশন, তার মধ্যে তোমরা অনেকটা শিখে বুঝে ফেলে এই আজকে যারা মঞ্চে বসে আছি আমরা সমস্ত মাস্টারমশাইরা, প্রফেসর সাহেব, প্রত্যেককে অবাক করে দেবে তোমরা তোমাদের প্রদর্শনীর মধ্যে দিয়ে। কাজেই আর কথা নয়, আমি অন্তত আর কথা বলে ভাড়াক্রান্ত করবো না। এই সভাকে অনেকটা সময় আমরা অতিক্রান্ত হয়ে এসেছি। যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মঞ্চে যারা আছেন এবং যারা আমাদের সামনে রয়েছেন মঞ্চে, একটু কষ্ট স্বীকার করে নিয়ে আজকের এই বাকি ঘন্টা দেড়েক সময় আমরা যা যা করবো, এতক্ষণ যা হলো, আমাদের পরিবারের যে কোনো পরিবারে যদি কোনো অতিথি উপস্থিত হন, আমরা আমাদের সংস্কৃতির সামনে দাঁড়িয়ে
আমরা যেটুকুনি আতিথ্য, যেটুকুনি আমাদের মধ্যে তাদের গ্রহণ করার জায়গায় দাঁড়িয়ে যা কিছু করি সেটুকু করলাম, এটুকু আমাদের করণীয় কর্তব্য কর্ম, এটুকু থেকে বিচ্ছিত হলে চলে না। তাই এই সময়টুকুতে আমরা তোমাদের সকলের হয়ে এই কাজটুকু করলাম যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন তাদেরকে। এইবার যার কথা শোনার জন্য বা যার এই বিশাল প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে দাঁড়িয়ে এই যে বিশাল প্রজেক্ট তিনি হাতে নিয়েছেন, মণিপুরে তিনি সফলভাবে তার প্রয়োগ ঘটিয়েছেন, এখন পশ্চিমবঙ্গে এই কাজ নিয়ে তিনি বিদ্যালয় স্তরে নেমে এসেছেন আমাদের সাহায্য নিয়ে। তিনি একটা বড় কর্মকাণ্ডের উত্তর 24 পরগনাতেও তার কিছু ভাবনা চিন্তা রয়েছে, তিনি বলবেন। সবটা তোমরা মন দিয়ে শুনবে। শোনার পর আমরা আমাদের পরবর্তী কর্মকাণ্ডে যাব। মাননীয় অনন্যা ম্যাডাম আছেন, তার বিচারটা শুনে আমরা একদম হাতে কলমে চলে যাব পরবর্তী কর্মসূচিতে। কাজেই যারা আমরা এখানে বসে আছি তারা কারা কারা নিজের হাতে কিছু বানিয়েছে একটু হাত তুলবো। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। এবং অন্যান্য স্কুল থেকে যারা এসেছেন, ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা যারা ওরিয়েন্টেশন করেছেন, তারা যদি উপরে কেউ নিজেদের জায়গায় বসে থাকো, তোমরা আমাদের নিচে নেমে এসো। নিচে নেমে এসে স্যারের কথাটা শোনা আমাদের পক্ষে খুব জরুরি, আমাদের শেখানো জরুরি, যাতে আগামী দিনে আমরা বিদ্যালয় স্তরে দাঁড়িয়ে আমাদের এই অভিনবত্বকে কাজে লাগিয়ে, আমাদের ইনোভেশনকে কাজে লাগিয়ে, আমাদের কল্পনাকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যালয়টিকে আরও সুন্দর করে তুলতে পারি। কাজেই তোমরা যারা উপরে রয়েছে, যদি কেউ থাকো অন্যান্য বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী, তারা অনুগ্রহ করে নিচে নেমে এসো। আমরা সবাই এখন অত্যন্ত মনোযোগ দিয়ে প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ, উনি অত্যন্ত কাছের মানুষ এই মুহূর্তে আমাদের, তার কর্মকাণ্ড এবং তিনি আগামী দিনে আমাদের নিয়ে কি করতে চাইছেন এই প্রকল্পের কথা আমরা শুনবো। আমি যখন হালি শহরে ঢুকি তখন সবার মুখে একটা কথা শুনছিলাম যে এইখানে একটা স্কুল আছে, হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দির, এবং সেই স্কুলের ছাত্রছাত্রীরা নাকি খুব ভালো। তারা স্যারেদের কথা মনোযোগ দিয়ে শোনে। স্যার নিজের স্কুলের বা অন্য স্কুল বা কলেজ থেকে যে সমস্ত স্যার আসেন, তারা যখন বক্তৃতা করেন তখন নাকি তারা একটাও কথা বলে না, একদম চুপ করে মনোযোগ দিয়ে শোনে। আমি কি ঠিক শুনেছি? এক্সেলেন্ট। আমি আপ্লুত। হালি শহরে আজকে দুটো স্কুলে আমার এই প্রোগ্রাম, অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় আর এইখানে হচ্ছে হলো রবীন্দ্র বিদ্যা মন্দির। এত উৎসাহ ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এর কিন্তু তুলনা নেই। এবং শুধু এই দুটো স্কুলের মধ্যেই সীমাবদ্ধ নেই। অন্নপূর্ণা স্কুলেও আমি দেখলাম 4-5টা স্কুল লোকাল, তাদের টিচাররা স্টুডেন্টদের নিয়ে এসছেন। এইখানেও আমি দেখতে পেলাম যে বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং তাদের ছাত্রছাত্রীরা এইখানে এসছে। আমাদের এই মিশন, এই মিশনের উদ্দেশ্য হচ্ছে ক্যাচ দেম ইয়াং, মানে তোমাদের ধরতে হবে। কিভাবে ধরতে হবে? তোমাদেরকে এমন কিছু দিতে হবে যেটা তোমাদের সারা জীবনের পাথেয় হয়ে থাকে। তোমরা কি কোনো ওয়েস্ট তৈরি করো বাড়িতে? খাওয়া দাওয়া করো, খাওয়ার সময় কোনো বর্জ্য তৈরি হয়? পড়াশোনা করো, বই আছে, খাতা আছে, পেন্সিল আছে, পেন আছে, কোনো বর্জ্য তৈরি হয়? কি বর্জ্য তৈরি হয়? পেনের তারপর নষ্ট হয়ে যাওয়া পেন, কাগজ লেখার পর যেটা আর দরকার নেই, তাই তো? তোমাদের তো জামা কাপড় প্রচুর আছে,
এবার জামা কাপড় কিছুদিন পর ছোট হয়ে যায় অথবা ছিঁড়ে যায়, সেটাও তো বর্জ্য, তাই তো? এই এত বর্জ্য, এগুলো কি করো, কি করবো এগুলো? হ্যাঁ, রিসাইকেল। কি করবো এগুলো? কি করবো বলো তো? এগুলো এত বর্জ্য তৈরি হচ্ছে প্রত্যেকদিন, সেগুলো কি করবো? ফেলে দেবো না? ফেলে দেবো না। তাহলে একজন বললো রিসাইকেল করবো, তাই তো? আচ্ছা, রিসাইকেল জিনিসটা কি? পুনর্ব্যবহার। এক্সেলেন্ট। কেন রিসাইকেল করবো, পুনর্ব্যবহার করবো, এগুলো ফেলে দেবো না? তোমাদের এইখানে হালি শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে মিউনিসিপ্যালিটি থেকে সব ময়লা নিয়ে যায় তারপর একটা জায়গায় ফেলে দেয়? সেটা কি ভালো লাগে দেখতে? কেন? ওর সামনে দিয়ে গেলে কেমন লাগে? ভালো না? কেন কেন? গন্ধ, তাই তো? হ্যাঁ, দেখতে খারাপ লাগে, গন্ধ। আর শুধু তাই নয়, এই যে ময়লা যেগুলো ফেলে দেওয়া হয়েছে, আমরা তোমাদের জন্য বলছি, কিন্তু তোমরাও শুনবে, যে সমস্ত ময়লা আমরা ফেলে দিয়েছি সেইখান থেকে লিচিং হয়, লিকুইড বেরোয়। এই যে বৃষ্টি পড়ছে, ওইগুলো সব ধুয়ে মুছে সব মাটির ভেতরে চলে যায়। আমরা যে জল খাই সেটা কোত্থেকে পাই বলতো? মাটির নিচে। আমাদের বাড়ির উপরে যেরকম ট্যাঙ্ক আছে, বাড়িতে যেরকম নিচে ট্যাঙ্ক আছে, সেটা মাটির নিচেও পৃথিবীর ট্যাঙ্ক আছে জলের। সেটাকে আমরা বলি, কি বলি? ক্লাস 9-10 এর ছেলেমেয়েরা কেউ আছো? কি বলি? হ্যাঁ, আমরা সেটাকে বলি অ্যাকুইফার। এই যে যখন আমরা ওয়েস্ট গুলো ফেলে দিই, তখন যে সমস্ত ওয়েস্ট থেকে কন্টামিনেশন বেরোয়, বাজে জিনিস বেরোয়, সেগুলো সব ওই জলের মধ্যে চলে যায়। আর্সেনিক নাম শুনেছো? তাছাড়া জলে আরো অন্যান্য ভয়াবহ সব আকারের পলিউশন থাকে। এই সমস্ত পলিউশনের দায় কিন্তু একটা অংশ এই ওয়েস্ট থেকে। ওয়েস্ট থেকে সেখানে যে চারিপাশের মাটি, সেগুলো অনুর্বর হয়ে যায়। বিভিন্ন রকম হেভি মেটাল যেগুলো শরীরের পক্ষে খারাপ, পরিবেশের পক্ষে খারাপ, সেগুলো সমস্ত কিছু মাটির মধ্যে মিশে যায়। এবং তাতে কি হয়? আমরা যদি ওয়েস্ট ফেলে দিই, সেইভাবে ডাম্পিং করি, তাহলে মাটির উর্বরতা নষ্ট হয়, মাটির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের অ্যাকুইফার যেখান থেকে আমরা জল খাই, সেই জলের কোয়ালিটি নষ্ট হয়। আরো একটা জিনিস হয়, কি জানো তো? গ্রীষ্মকালে তোমরা যদি ওই ডাম্পিং ইয়ার্ডের সামনে যাও, তাহলে দেখবে ধোঁয়া বেরোয়, কোন কোন জায়গায় আগুন জ্বলে যায়। সেটা কি জানো? কি বলতো? GHG। পুরোটা কি? পুরোটা কি? গ্রিন হাউস গ্যাস। শুনেছো কেউ GHG, গ্রিন হাউস গ্যাস? কে কে শুনেছো? হাত তোলো তো। বাহ, ভেরি গুড। এই গ্রিন হাউস গ্যাস ওখানে তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়, এবং মিথেন গ্যাসে যদি আগুন লাগানো যায় তাহলে চলে যায়। এবার তাহলে ওই যে গরমের সময় এই ওয়েস্ট ডাম্পিং থেকে মিথেন গ্যাস নির্গত হয়, এবং সেইগুলো গ্রীষ্মে একটা টেম্পারেচারের পর ওগুলো জ্বলে যায়। জ্বলে গিয়ে কি হবে? তুমি ডাম্পিং গ্রাউন্ডে দেখবে আগুন জ্বলছে। সেই যে আগুন জ্বলছে, সেটা ভয়াবহ সব এমিশন তৈরি করে, সেইগুলো আমাদের নাকে, শরীরের ভেতরে চলে যায়, এবং বিভিন্ন রকমের শরীরের ক্ষয়ক্ষতি হয়। সেটা কিন্তু আমরা চাও? আরো একটা জিনিস আছে, এই যে প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিক বা অন্যান্য কাগজ, এইগুলো আমরা যদি ফেলে দিই, সেইগুলো হাওয়া বা যে কোনো ভাবে সেগুলো কোথায় যায় জানো তো? ড্রেনে চলে যায়, তাই তো? এবার ড্রেনে বৃষ্টি হলে বা ড্রেনের ফ্লো থেকে সেটা নদীতে যায়। গঙ্গা সামনেই আছে, হুগলি রিভার, এবং এই রিভার গুলো সব সমুদ্রের সাথে মিশেছে। সুতরাং এই যে বর্জ্য পদার্থ যেগুলো আমরা জলে ফেলে দিচ্ছি, জলের প্রতিনিয়ত আমরা লিটারিং করছি, ফেলে দিচ্ছি, সেইগুলো টাইমের সঙ্গে
টেম্পারেচারের সঙ্গে সেগুলো ছোট ছোট আকারে পরিণত হয়। প্লাস্টিক খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যখন পরিণত হয় জলে, সেটাকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। শুনেছো কখনো? আমি কি বললাম বলতো? কি বললাম? কি বললাম? পেছন থেকে কি বললাম? মাইক্রোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক আরেকটা আমাদের শরীরের পক্ষে, আমাদের জলের পক্ষে খুব খারাপ। কেন জানো? মাইক্রোপ্লাস্টিকটা তোমার শরীরের ভেতরে ঢোকে ওই সমুদ্র বা নদী থেকে। কিভাবে ঢুকবে? জলের কিছু কি তোমরা খাও? কিভাবে বলো? মাছ খাও? ভালো লাগে? কি মাছ ভালো লাগে রে? ইলিশ? ইলিশ কে কে খাবে? সবাই খাবে, তাহলে তো আমি খাবো না। এই যে নদীতে বা সমুদ্রে যে সমস্ত মাছ, তারা তো বুঝতে পারে না যে ওই জলের মাইক্রোপ্লাস্টিক গুড়গুড় করছে, তারা জলের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক খেয়ে নেয়। মাছের ভেতরে মাইক্রোপ্লাস্টিক চলে যায় এবং সেই মাছটা ধরে যখন আমরা বাড়িতে এনে খাই, তখন সেই মাইক্রোপ্লাস্টিকটা কোথায় যাবে? আমাদের স্টমাকে যাবে, আমাদের শরীরে যাবে। এবং এই টাইপের মাইক্রোপ্লাস্টিক যদি আমাদের শরীরের ভেতরে ঢোকে, তাহলে বিভিন্ন রকম অসুখের সৃষ্টি করবে এবং তার মধ্যে ক্যান্সারও হতে পারে। তাহলে কি প্লাস্টিক বা অন্য কোনো ম্যাটেরিয়াল আমাদের ফেলে দেওয়া উচিত হবে? আমাদের কি মাইক্রোপ্লাস্টিক আরো বেশি করে তৈরি হোক সেটা আমরা চাইবো? একদম না। এই যে প্লাস্টিকের কথা বলছি, এই যে বিনিয়োগ করার কথা বলছি, প্যাসিফিক প্যাচ, তোমরা প্রশান্ত মহাসাগর নাম শুনেছো? প্রশান্ত মহাসাগর নাম শুনেছো তোমরা? কোথায় সেটা? তোমাদের বাড়ির পাশে? এই প্রশান্ত মহাসাগরে এই ময়লা জমতে জমতে প্লাস্টিক আমরা যেগুলো ফেলি, সেটা এমন আকার একটা ধারণ করেছে শক্ত। ফ্রান্সের নাম শুনেছো? ফ্রান্স একটা দেশ। ওই যে পুরো প্যাচ আছে, সেটা দুটো ফ্রান্স দেশের সমান জায়গা, সেটা দিয়ে জাহাজ যেতে পারে না। এটা আমরা চাই না এবং তার জন্যই আমার এই মিশন। এই মিশনের নাম কি? স্যার অনেকবার বলেছেন, ম্যাডাম অনেকবার বলেছেন, ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট এন্ড সার্কুলার ইকোনমি। কি মিশনটার নাম কি? এক্সেলেন্ট, লেখা আছে ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট এন্ড সার্কুলার ইকোনমি। জিরো ওয়েস্ট মানে কি? আমার স্কুলে কোনো ওয়েস্ট থাকবে না, তাই তো? যদি কোনো ওয়েস্ট তৈরি হয়, তাহলে সেটা এখানে সেখানে ফেলে দেবো, তাই তো? ও তাহলে কি করবো? কোথায় সেই বিন? দেখতে পাচ্ছ? ওই যে সেই বিন। এই বিন গুলো তোমাদের স্কুলে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেক দিন এই বিন ইউজ করবে। স্কুলে একটা ওয়েস্টও যাতে কোনো জায়গায় ফেলে দেওয়া না হয়। মিড ডে মিলের খাবার খাও? যদি মিড ডে মিলের একটু খাবার উচ্ছিষ্ট থাকে, সেটা হচ্ছে হলো পচনশীল বর্জ্য, তরকারির খোসা, এই সমস্ত বর্জ্য যা হবে সেগুলো সব সবুজ যে বিনটা আছে, সবুজ বিনে ফেলবে। মনে থাকবে? লাল একটা আছে, এতক্ষণ আমরা প্লাস্টিকের কথা বলছিলাম, ইলেকট্রনিক ওয়েস্টের নাম শুনেছো? যেমন একটা উদাহরণ দাও তো। মোবাইল, মোবাইল, ইলেকট্রনিক খেলনা, ইলেকট্রনিক ঘড়ি, আরো অনেক কিছু আছে। এইগুলো নষ্ট যদি হয়ে যায়, তাহলে ওই লাল বিনে আমার ফেলতে হবে। তাহলে লাল বিনে আমার ফেলতে হবে প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট। এইগুলো ছাড়া বাকি যে সমস্ত, যেমন পেপার, এটা যদি ওয়েস্ট হয় তাহলে আমরা নীল বিনে ফেলবো। কাপড় নীল বিনে ফেলবো। পেন্সিল, উড নীল বিনে ফেলবো। তাহলে লাল, নীল আর সাদা, সবুজ, এই তিনটে বিনের ইউজ তোমরা বুঝতে পারছো? শুধু কিন্তু আমি এই হালিশহর রবীন্দ্র বিদ্যালয়ের জন্য বলছি না, এটা এইখানে অন্য স্কুলের যারা আছো তাদের জন্য বলছি। তোমাদের স্কুলে টিচাররা একটা মনিটরিং গ্রুপ থাকবে,
আর প্রত্যেক ক্লাসে দুজন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে। তাদের দায়িত্ব হচ্ছে হলো স্কুলে কোনো বর্জ্য কোথাও ফেলা যাবে না। সমস্ত বর্জ্য ফেলতে হলে কোথায় ফেলবে? সমস্ত ওয়েস্ট বিনে ফেলতে হবে, ঠিক আছে? এবং এইভাবে আমরা প্রত্যেকটি স্কুলে বিন কালচার অ্যাডাপ্ট করাচ্ছি। এটাকে বলে বিন কালচার অ্যাডাপশন। তোমরা বিনের ইউজ শিখবে এবং সমস্ত ওয়েস্ট বিনে ফেলবে। তোমাদের বাড়িতে আছে কি বিন? কার কার নেই হাত তোলো। যাদের নেই আজকে রাত্রিবেলা গিয়ে তাদের বাবা মাকে বলবে যে আমার ক্লাসে স্কুলে বিনের কালচার আমরা আরম্ভ করেছি, আমাদের বাড়িতেও কিন্তু বিনের কালচার শুরু করতে হবে, ঠিক আছে? এবার এই যে বিন কালচার হলো, বিনের সমস্ত কিছু পেলাম, সেটা কি হবে? যেটা সবুজ বালতিতে হলো, সবুজ বাকেটে, সেটা কম্পোস্টিং হবে। এই যে সমস্ত বাগান করা আছে, এত সুন্দর বাগান, আমাদের খুব ভালো লাগছে, বাগানের মধ্যে আমরা আছি। এই বাগানে যে সমস্ত সার, আমাদের কম্পোস্ট সার, এগুলো সব ইউজ করা হবে। কেমিক্যাল সার চলবে না, কেমিক্যাল ফার্টিলাইজার চলবে না। আর ড্রাই ওয়েস্ট যেগুলো, আমি তোমাদের এক্সারের কাছ থেকে শুনেছি যে তোমরা এত উৎসাহ পেয়েছো যে ড্রাই ওয়েস্ট উইথ ফ্রেশ ওয়েস্ট, ফ্রেশ ম্যাটেরিয়াল, সেগুলো দিয়ে তোমরা সব জিনিস তৈরি করেছো, তাই কি? সেগুলো আজকে এক্সিবিশন দেখবো, এবং সেই এক্সিবিশন যেগুলো তোমরা তৈরি করেছো, এবার সেটা কেউ যদি বলে যে আমার খুব সুন্দর লাগছে, আমি এটা কিনে নেবো, আমি বাড়িতে রাখবো, তোমাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে। তারপর যদি তাকে বলো যে এটার দাম 50 টাকা, আর উনি যদি আরেকজন যদি বলে না 50 টাকা, 60 টাকা দেবো, তাহলে কেমন লাগবে? আরো ভালো লাগবে। সেটা আজকে আমরা আরম্ভ করাবো, এবং এই কালচারটাও আমরা সমস্ত স্কুলে দিতে চাই যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট থেকে রিসাইকেল প্রোডাক্ট তৈরি করবে, ওয়েস্ট থেকে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরি করবে, এবং সেটা বিজনেস তৈরি করার কাজে লাগাবে। তাহলে ওয়েস্ট কি ফেলে দেওয়ার জন্য? ফেলে দেবে? বাবা যদি বলে ফেলে দিতে, মা যদি বলে, তাহলে কি বলবে তাকে? আমিও ফেলবো না, তুমিও ফেলবে না, তাই তো? সমস্ত ওয়েস্ট রাখতে হবে রিসাইকেল করার জন্য, রিউজ করার জন্য। এবার এটার জন্য তোমাদের একটা শপথ নিতে হবে আছে, যে তোমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে হ্যাঁ আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্কুলারটাকে আমার স্কুলে অ্যাডাপ্ট করব। তোমরা কি রাজি আছো সবাই? তাহলে আমার সাথে উঠে দাঁড়াতে হবে। আজ 23শে জুলাই 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে ISW MAW প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক এর প্রাঙ্গণে আরো অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। ধন্যবাদ। তোমরা এবার বসো। আমি রিকোয়েস্ট করব যারা টিচার আছেন যে কোনো স্কুলে, তারা কাইন্ডলি একটু দাঁড়িয়ে এই বোর্ডটা নেন, যাতে আমরা স্টুডেন্টদের এটা ইম্পার্ট করতে পারি। On 23rd July 2024
Halishahar Rabindra Vidya Mandir HS, not 24 Parganas, hereby confirm that I understand the objectives and activities of the mission, Catch Them Young, Zero Waste and Circular Economy in Campus, as conceptualized and developed, implemented in our school. I hereby take the oath with my commitments that I shall train my students on various aspects of this mission that I learned, and shall implement the methodologies thereof in my school for a better waste management and circular economy, adopting green culture, recycling and business acumen among the students. I also commit that I shall make at least 40 people aware in the society outside my school on the mission objectives for environmental sustainability. Thank you very much. এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আমি এই স্কুলে হেডমাস্টার মশাই এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যারা অত্যুৎসাহী, আমার ইন্টারেস্ট দেখে এত ভালো লাগছে, এটা সচরাচর সবসময় দেখা যায় না, এবং স্টুডেন্টস প্লাস অন্যান্য স্কুলের যে সমস্ত টিচাররা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আমরা কিছু শুনবো আমাদের অনন্যা ম্যাডামের কাছ থেকে, তারপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রোগ্রামে। তারপর আর কিছু বলার দৃশ্যটা আমি দেখাবো না, শুধু একটা কথাই বলবো যে অনুষ্ঠান, বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে তো বারবার যায়, কিন্তু অনুষ্ঠান শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকে না, যে অনুষ্ঠানের মাধ্যমে কিছু শিখি, কিছু শেখার বার্তা অন্যকে দিতে পারি, সেটা শুধু অনুষ্ঠান না, একটা অভিজ্ঞতা। আজকে এখানে এসে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। এত সুন্দর করে স্যার বোঝালেন, এবং শুধু বোঝালেন না, এই যে চারদিকে দেখছি যে বাচ্চারা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর করে এইসব জিনিসপত্র তৈরি করেছে। কথায় আছে না, শিল্পীর চোখ। আমরা যে জিনিসটা, আমাদের মতন সাধারণ মানুষরা যে জিনিসটাকে খুব সাধারণ ভাবে দেখি, কিন্তু সেই জিনিসটাই যখন কোনো শিল্পী তার নজর দিয়ে দেখে, সেই তুচ্ছ জিনিস থেকে কিন্তু অতীব সুন্দর শিল্পকর্ম সৃষ্টি হয়। আজকে দেখলাম, শুধু দেখলাম না, উপলব্ধিও করলাম যে তুচ্ছ ভেবে যেটাকে আমরা ফেলে দিই, সেটা থেকে কত সুন্দর শিল্পকর্ম তৈরি হতে পারে। স্যারের কথাগুলো শুধু শুনছিলাম বলা ভুল, উপলব্ধি করার চেষ্টা করছিলাম যে সত্যি তো মানুষ, আমরা বড় বিচিত্র জীব। দেখবেন যত সভ্যতা এগিয়েছে, আমরা যত শিক্ষিত হয়েছি, এই গ্লোবালাইজেশনের যুগে মানুষ নিজেকে উন্নত করার জন্য, নিজের স্বাচ্ছন্দ্যের জন্য আমরা কত কিছু তৈরি করি, আমরা কত অ্যাডভান্স টেকনোলজির জন্ম দিই, অথচ সেই মানুষই আস্তে আস্তে কিন্তু সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কতটা দ্বিচারী আমরা। আজকে আমরা এখানে শিখে গেলাম যে কিভাবে আমাদের যেগুলো নন বায়োডিগ্রেডেবল যে সমস্ত জিনিসপত্র আছে আমাদের পরিবেশকে দূষিত করছে, আমাদের পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পরিবেশকে ধ্বংস হলে আমার নিজের কতটা ক্ষতি হবে সেটা উপলব্ধি করার ক্ষমতা হয়তো আমাদের সবার থাকে না। আমরা প্রত্যক্ষভাবে তো নিজেরও ক্ষতি করছি। স্যার বলছিলেন না যে আমরা নদীতে যখন বর্জ্য পদার্থ ফেলছি, সেই নদী সাগরের মাছই যখন আমরা খাচ্ছি, সেখান থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। আমরা এত কিছু জানি, কিন্তু এই যে আমরা সবাই এক একজন বিদ্যে বোঝায় বাবু মশাই, এরপরেও আমরা হয়তো দোকানে গিয়ে বলবো একটা প্লাস্টিকের প্যাকেট দিন না, ওই যে নিজের স্বাচ্ছন্দ্যটুকু আমরা দেখি। আমরা জানি যে ওই আমাদের হয়তো
সাময়িক স্বাচ্ছন্দ্যের জন্য আমরা পরিবেশের কত বড় বিপদ ডেকে আনি সেটা আমরা কখনো উপলব্ধি করি না। আমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিই, কিন্তু কখনো আমরা বাচ্চাদেরকে এটা শেখাই না যে কখনো একটা জীবন্ত উপহার অর্থাৎ এই যে গাছ তুলে দিয়ে আমরা বলি না যে পৃথিবীকে সবুজ করো। এই পৃথিবী তো শুধু আমাদের, তো আমরা শেষের পথে গিয়ে চলেছি, কিন্তু তোমরা যারা নতুন রয়েছে তোমাদের তো সামনে অনেকটা পথ বাকি। তাই তোমাদের প্রধান লক্ষ্য কি? পরিবেশকে সুন্দর করা। পরিবেশে যত সুন্দর থাকবে, যত দূষণ মুক্ত থাকবে, তোমরা তত, তোমাদের আগামী তত রোগ মুক্ত থাকবে, পৃথিবী আরো সুন্দর হয়ে গড়ে উঠবে। এবং পৃথিবী তো শুধু একা একা সুন্দর হয়ে গড়ে ওঠে না, এই যে আমাদের মতন স্বার্থপর যারা আমরা রয়েছি, যারা আমাদের সাময়িক স্বাচ্ছন্দ্যের জন্য প্রকৃতিকে ধ্বংসের দিকে এগিয়ে দিই, তবুও মানুষের মধ্যে তো তফাৎ আছে। আমরা সেই শ্রীজাত লেখায় পড়েছিলাম না, মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শীত দ্বারা। তো আমাদের এই সমস্ত স্বার্থপর মানুষের মধ্যেও কিছু স্বার্থহীন মানুষ রয়েছে যারা নিরলসভাবে কাজকর্ম করে চলেছেন, তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আগামীর জন্য সুস্থ এবং সুরক্ষিত ভবিষ্যৎ রেখে যাচ্ছে। পৃথিবীতে দুঃখু মাঝি, সুন্দরলাল বহুগুণা এবং আমাদের মধ্যে যাকে পেয়েছি, আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু তার কথার মাধ্যমে অনেক কিছু শিখলাম, উপলব্ধি করলাম, তার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হলাম। সেই ডক্টর সাধন চন্দ্র ঘোষ মহাশয়, এদের মতন মানুষ রয়েছেন বলেই কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি, আগামী সুন্দর সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখি। সবাই ভালো থেকো। স্যার যেগুলো বললেন, ওই যে বললাম, এটা আজকে শুধু অনুষ্ঠান নয়, এখান থেকে অনেক কিছু শিখে গেলাম, সেটা আজকের অনুষ্ঠানটা একটা অভিজ্ঞতায় পরিপূর্ণ হলো। সেই অভিজ্ঞতাটাকে সারা জীবন তোমরা যত্ন করে রেখে দিও। তোমাদের কাছে এটাই আমার আবেদন বলো বা উপদেশ বলো, যেটাই বলো, তোমরা এটাকে সবসময় মনে রেখো। শুধু তোমার স্কুল নয়, তোমার বাড়ি, তোমার চারপাশ কিভাবে তোমরা পরিচ্ছন্ন রাখবে, শুধু নিজে শিখবে না, তোমাদের যারা আশেপাশের মানুষজন আছে তাদেরকেও সচেতন করবে, তবেই তো আমরা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখবো। ধন্যবাদ সবাই। ম্যাডাম যে কথাগুলো বলে গেলেন, অনন্যা ম্যাডাম আমাদের সমস্ত কর্মকাণ্ডে যিনি আমাদের সাথে থাকেন, এখানে আমাদের এই কথাগুলো থেকে অনুপ্রেরণা পেতে হবে আমাদের। আমরা যারা ছোট ছোট ছাত্রছাত্রী, আমরা যারা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছি, শুধু ছাত্রছাত্রী বলে না, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমরাও কিন্তু প্রতিনিয়ত সমাজ থেকে, পরিবেশ থেকে, বিশিষ্ট মানুষজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই চলেছি। কাজেই আমাদের ছাত্র জীবন কিন্তু কাটবার নয়, আমরা আজীবন ছাত্র থেকে যাব, তবেই আমরা শিখতে পারবো। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই। ডক্টর সাধন কুমার ঘোষ, তার অনুপ্রেরণায় আমরা বিদ্যালয় স্তরে সংগঠিত করছি, কিন্তু যাকে না পেলে, যার উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা আভ্যন্তরীণভাবে না পেলে আমরা এই ধরনের কোনো বড় অনুষ্ঠানে ব্রতী হতে পারি না বা এগোতে পারি না। এত ছাত্রছাত্রী, অভিভাবক বিদ্যালয়গুলোকে নিয়ে আমাদের সমস্ত কাজের যিনি পথপ্রদর্শক, আমাদের বিদ্যালয় ব্যবস্থার কর্মকাণ্ডগুলোকে তিনি সুগম করে দিয়েছেন, তার অত্যন্ত সাবলীল ব্যবহার, স্বচ্ছন্দ আচরণ এবং সহজে আনার মধ্য দিয়ে সেই আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রী অতীন্দ্রনাথ ভৌমিক মহাশয়, তিনি শুরুতেই এসেছিলেন আমাদের এখানে। তিনি সমগ্র কর্মকাণ্ড পরিদর্শন করে বিশেষ কাজে চলে গিয়েছিলেন একটি সরকারি কর্মকাণ্ডে। আবার তিনি তোমাদের মধ্যে ফিরে এসেছেন। তার কথাটুকু না শুনলে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে, আমাদের উৎসাহ উদ্দীপনা পাওয়ার জায়গাটাও অসম্পূর্ণ থাকবে। তাই তিনি ছোট করে তোমাদের উদ্দেশ্যে কিছু বলছেন। এরপরে আমরা দেখো, আমাদের মঞ্চের বাঁদিকে যে ওয়েস্ট বিন রয়েছে, বর্জ্য পদার্থ ফেলার যে বিন রয়েছে, এইটা আমাদের স্যার যিনি আছেন তিনি উদ্বোধন করবেন, বৃক্ষরোপণ করবেন। এরপরে আমাদের মঞ্চে যারা আছেন সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শক, প্রত্যেকেই বলবো আমাদের এক্সিবিশন রুম খুলে দেওয়া হবে। ওই কাজ কিন্তু আপনারা কেউ না দেখে যাবেন না, তার কারণ ওই কাজ আপনারা দেখলে তবেই ওরা উৎসাহ পাবে আগামী দিনে আরো বড় কাজ করার। কাজেই এই সামান্য কর্মসূচিটার পরেই আমরা আমাদের এক্সিবিশন রুমগুলো খুলে দেব, আপনারা একটু দেখবেন এবং উৎসাহ দেবেন। এখন আমাদের প্রত্যেকের অভিভাবক
বিদ্যালয় সভাপতি শ্রী অতীন্দ্রনাথ ভৌমিক কিছু কথা বলছেন। নমস্কার। বিশেষভাবে প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষ, যার নিরলস প্রচেষ্টায় যিনি নিজেকে প্রায় নিয়োজিত করেছেন এই সমাজে যে সমস্ত কারণে আমরা নানান রকম ব্যাধির সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত, তার থেকে আমরা কম খরচে এবং কম সময়ে কি করে একটা নতুন ব্যবস্থার সৃষ্টি করতে পারি, সেই ব্যাপারে আজকে সমাজকে যেভাবে চেতনার দিকে নিয়ে যাচ্ছে, আজকে আমরা যদি অল্প বয়স থেকেই শিখতে চেষ্টা করি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যে সমস্ত বাজে জিনিস আমরা যেখানে সেখানে ফেলে দিই, আমরা চিন্তাও করি না ফেলবার আগে যে এই জিনিসটা যেটা আমরা ফেলে দেই সেটাই ঘুরে ফিরে আমাদের ঘরে, আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে এবং সেই প্রবেশের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নানানভাবে ক্ষতিগ্রস্ত হই। এর থেকে যদি আমরা দূরে থাকতে চাই, তাহলে আমাদের একটু জাগরুকতা, আমরা যদি একটু সবাই সচেতন হই, তাহলে আমরা এই সমাজ ব্যবস্থাকে কি সুন্দরভাবে আগামী যে প্রজন্ম তাদেরকে আমরা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি। আমাদের সাধনবাবু, যার সম্বন্ধে আমি আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে বিস্তারিতভাবে জানবার চেষ্টা করেছি, ওনার এই নিরলস প্রচেষ্টার জন্য আমি কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এবং আমি অনেক স্কুলের সঙ্গেও কথা বলেছি, কারণ আমিও একসময় একটি স্কুলের মাস্টারমশাইয়ের ছেলে। ন্যাচারাল স্কুলগুলোর সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ আছে। আমি তাদেরকেও বলেছি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি সমাজের মধ্যে একটা চেতনা নিয়ে আসতে পারি, তাহলে সর্বস্তরের মানুষ এবং আজকের যে বাচ্চা, আজকে যারা ছোট ছোট ক্লাসে পড়ে, তারা আগামী দিনে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে উন্নয়নে কিভাবে নিজেদেরকে জড়িয়ে রাখতে পারে এবং নিজেদেরকে নিয়োজিত করতে পারে, সেই ব্যাপারে যাতে করা যায়, অন্যান্য স্কুলও এটা নিশ্চয়ই করবে। এবং আজকে ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে এবং এটা কীভাবে সার্কুলেশন হয়, সার্কুলার হয়, এর মাধ্যমে কি করে আমরা উন্নতি সাধন করতে পারি। বারবার বলেছি, এই জন্য খুব বিশেষ পয়সার প্রয়োজন হয় না, ওই জন্য এর জন্য খুব বেশি যে আমাকে সময় দিতে হবে তা নয়। যদি কিছু নিয়ম আমরা প্রতিনিয়ত মেনে চলি, তাহলেই আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারি। তো আজকে দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান চলছে এবং এই ধরনের অনুষ্ঠানকে আরও সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আমার দৃঢ় বিশ্বাস সাধনবাবু চেষ্টা করবেন এবং আমরাও আজকে এই সবার থেকে, আজকে এই যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে আমরা অন্যান্য জায়গায় এটা পৌঁছে দিতে সক্ষম হব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আরেকবার বিশেষভাবে প্রফেসর ডক্টর সাধন কুমার ঘোষকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং সমাজ ব্যবস্থার উন্নয়নে ওনার যে নিরলস প্রচেষ্টা, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের বিশেষ অতিথি প্রণতি ম্যাডামকে। আমরা শুনবো তার কিছু মূল্যবান বক্তব্য। সবাইকে শুভ বিপ্রহরীর অভিনন্দন জানাই। আইএসডব্লিউ এমএডব্লিউ পক্ষ থেকে এখানে উপস্থিত এই স্কুলের হেডমাস্টার মশাই, অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ এবং অন্যান্য স্কুল থেকে যারা এসেছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন, তাদের প্রত্যেককে আইএসডব্লিউ এমএডব্লিউর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই আমার সামনে যারা বসে আছে, এই সুন্দর সুন্দর মুখগুলো এবং যাদের মুখে একটা বিরাট স্বপ্ন, পৃথিবীকে সুন্দর করার, যে সুন্দর স্বপ্নকে সার্থক করার জন্য আজকে আইএসডব্লিউ এমএডব্লিউ সারা পৃথিবীর
সঙ্গে একই সঙ্গে পরিবেশ রক্ষায় কাজ করে চলেছে, তাদের সঙ্গে ওই একমত হওয়ার এবং একসঙ্গে পথ চলার অঙ্গীকার করার। আজকে আমরা এই সুন্দর সুন্দর মুখগুলো এবং যাদের জন্য এই প্রোগ্রামে এসেছি, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। এখন অনেকক্ষণ ধরে তোমরা প্রফেসর ঘোষের কাছে, এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট মহাশয়ের কাছে, এই বিদ্যালয়ের শিক্ষিকা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে তোমরা সবাই শুনলে যে আমরা পরিবেশ রক্ষার জন্য আজকে কিভাবে সবাই চিন্তিত এবং কিভাবে সবাই এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাইছি। তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা এই পৃথিবীকে সবচাইতে সুন্দর করে তোলার সবচাইতে বড় দায়িত্ব কাঁধে নিতে পারো তোমরাই একমাত্র। তার কারণ তোমাদের সামনে একটা বিরাট ভবিষ্যৎ পড়ে রয়েছে। তোমরা পারো এই পৃথিবীকে সুন্দর দূষণ মুক্ত করে তুলতে। তোমাদের এই আইএসডব্লিউ এমএডব্লিউ যে বিশাল কর্মযজ্ঞ সারা পৃথিবীর সঙ্গে করে চলেছে, তোমরা ভাবছো হয়তো যে বিরাট কর্মযজ্ঞে আমরা কি করে সামিল হব। আমি খুব ছোট ছোট কতগুলো বিষয় তোমাদেরকে বলবো, যেগুলো করার এমন কিছু কষ্টকর নয়, কিন্তু সেই মানসিকতা গড়ে তুলতে হবে। আর যেগুলো বলছি সেগুলোকে এতক্ষণ যেগুলো তোমরা শুনলে, সেই সমস্ত বিষয়গুলোকে তোমাদের এখন থেকেই অভ্যেসে পরিণত করে নিতে হবে। কিছু কিছু অভ্যেস আমাদের আছে যেগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না, যেগুলো আমরা করেই চলেছি প্রতিনিয়ত। এই ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়গুলো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার এই বিষয়টাকেও এখন একেবারে আত্মস্থ করে নিতে হবে। আমরা পরিবেশের যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি, এখন আর আমরা শুনলাম শুনে বাড়ি চলে গেলাম, এখন আর তা করলে চলবে না। এটা ম্যান্ডেটরি, অর্থাৎ এটা বাধ্যতামূলক করে তুলতে হবে, তবেই কিন্তু তোমরা আগামী দিনে পৃথিবীকে সুন্দরভাবে থাকতে পারবে। তাই তোমাদেরকে একটা কথা বলছি যে এই বর্জ্য ব্যবস্থাপনা কথাটা শুনতে হয়তো তোমরা ভাবছো বিরাট একটা কিছু, একেবারেই তা নয়। খুব ছোট্ট ছোট্ট কতগুলো পদক্ষেপ। তোমরা নিশ্চয়ই স্কুলের বইতে পড়েছো 3R, 3টে R এর কথা পড়েছো তো? হ্যাঁ, 3টে R এর একদম প্রথম যেটি, সেটার প্রতি সবচেয়ে আগে মনোযোগ দিতে হবে। কি করতে হবে না, বর্জ্য আমরা কম তৈরি করব। সেটা কিভাবে সম্ভব? খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা তো নেমন্তন্ন বাড়িতে খেতে যাই, আমরা মিড ডে মিল খাই, সেখানে আমাদের হয়তো বেশি করে দেওয়া হলো, বা নেমন্তন্ন বাড়িতে আমাদের খাবার অনেকটা অপশন থাকে। আমি যতটুকু খাবো আমি ঠিক ততটুকুই নেব। আমি নিলাম অনেকটা বেশি, নিয়ে তারপর যেহেতু আমার ওয়েস্ট বিন আছে আমি ফেলে দিলাম, তা করব না। আমি ঠিক ততটুকুই নেব যতটুকু আমি খাবো। আমার অনেক জামা কাপড় আছে, কিন্তু সেগুলো আমি পরি না, আমি ফেলে দিলাম, তা নয়। সেগুলো আমি যতদিন পারবো আমি ব্যবহার করব। তারপর আমার বাড়ির যারা ছোট সদস্য আছে তাদের দ্বারা ব্যবহারের জন্য দেব, তা নইলে যারা সেগুলো ব্যবহার করতে পারে তাদের দেব। এটা হলো রিইউজ, অর্থাৎ একবার সেটা ব্যবহার হয়ে গেল, তারপর সেটাকে আরো অন্যজন ব্যবহার করতে পারবে। আমরা বিদেশে গেছি, বিদেশে বিভিন্ন জায়গায় বিন রাখা আছে, সেখানে কিরকম ব্যবস্থা আছে, আমি হয়তো কোনো জিনিস ব্যবহার করলাম না, আমার ভালো আছে, সেটা আমি সেই বিনে রেখে এলাম, যার সেটা প্রয়োজন সে সেই দিন থেকে সেটা নিয়ে নেয়। তাতে কি হয়, বর্জ্য উৎপাদনটা অনেক কম হয়, রিডিউস করা যায়। রিডিউস প্রথমে হলো, তারপর সেটা হলো রিইউজ। এরপর হচ্ছে 3R এর রিসাইকেল। রিসাইক্লিংটা কেমন? এতক্ষণ প্রফেসর ঘোষ তোমাদের বললে যেটা যেখানে জিনিস সেখানে সেই দিনে ফেলতে, তাই তো? আলাদা আলাদা করতে, অর্থাৎ ওয়েস্ট সেগ্রিগেট করা। আমরা বাড়িতে কি করি, বাড়িটাকে গুছিয়ে রাখি, যেখানে জিনিস সেখানে রাখি। কেন না, তাতে কাজের সুবিধে হয়, আমি যখন যেটা প্রয়োজন সেই জিনিসটা পাই। সব যদি একসঙ্গে রেখে দিই তারপরে সেগুলো নিয়ে কাজ করা যায় না। সেরকম এই যে ওয়েস্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে একসঙ্গে না রেখে আলাদা আলাদা বিনে সেগ্রিগেট করা। তার কারণ ওয়েস্ট কিন্তু এখন আর বর্জ্য নয়, সেগুলো হচ্ছে ওয়েলথ, অর্থাৎ সম্পদ। প্রত্যেকটা ওয়েস্টকে রিইউজ করা যায় বা রিসাইকেল করা যায়। কাজে যেগুলো রিইউজ হয়ে গেল আর ব্যবহার করা যাবে না, আমি সেগুলো রিসাইকেল কিনে দিলাম। স্যার যেটা বলছিলেন এতক্ষণ যে প্লাস্টিকের জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো
বানানো যায় যেগুলো ফেলে দেওয়ার নয়। এবং আমরা জানি যে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু তার উপরে গুলো আমরা রিইউজ করতে পারি। সেই রিইউজ প্লাস্টিকটাকে আমরা যদি কিছু কিছু পদ্ধতি নিই যাতে সেই প্লাস্টিকের ব্যবহার, এখন তো এমন নয় যে আমরা প্লাস্টিক ছাড়া চলতে পারবো, তা নয়। প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে আরো কিছু দিন হয়তো আমাদের এই প্লাস্টিকের ব্যবহার করে চলতে হবে, কিন্তু 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আমরা ব্যবহার করব না। আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা জানি সেটা ব্যান হয়ে গেছে। কোথাও দিলে তোমরা খুব পোলাইটলি বলবে যে এগুলো এখন ব্যবহার করা যায় না, এগুলো ব্যবহার করব না। বাজারে যাওয়ার সময় বাড়ির বড়দের বলবে ওই রকম ধরনের প্লাস্টিক বাজারে দিলেও বাড়িতে না নিয়ে আসবে। বাড়িতে বাবা বাজারে যখন যাবে বাবাকে একটা কাপড়ের ব্যাগ দেবে, অথবা যেটা একটু মোটা প্লাস্টিক যেটাকে রিইউজ করা যায় তেমন একটা প্লাস্টিক দেবে, যাতে তিনি বাজারের জিনিসগুলো কাপে নিয়ে আসতে পারেন। এগুলো খুব ছোট ছোট পদক্ষেপ। আর তোমাদের যেটা বলবো যে স্কুলে তোমরা ট্রি বিন কালচার ভীষণ ভাবে মেনটেন করবে। কোথাও কোনো ওয়েস্ট জিনিস আলাদা ফেলবে না, মাটিতে ফেলে রাখবে না। এই যে ট্রি বিন কালচার এতক্ষণ প্রফেসর ঘোষ বলছিলেন, 3টে জায়গায় আলাদা আলাদা করে এই ওয়েস্ট গুলো ফেলবে এবং তারপর যেগুলো বায়োডিগ্রেডেবল অর্থাৎ মাটিতে মিশে যাবে সেই রকম জিনিসগুলো দিয়ে সার তৈরি হবে, যা দিয়ে তোমাদের কিচেন গার্ডেন করা যাবে। আর প্লাস্টিকের জিনিস বা অন্যান্য যেগুলো সেগুলো ইউজ বা রিসাইকেল করবে। আমরা তোমাদের বলছি আর তোমরা শুনছো তা নয়, আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই যে তোমরা ফেলে দেওয়া জিনিস, যেগুলোকে তোমরা ফেলে দেওয়া বলছো, তাই দিয়ে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছো। আমরা বিভিন্ন স্কুলে যাচ্ছি, দেখে আমরা অভিভূত যে তোমাদের মধ্যে এত সুন্দর সুন্দর প্রতিভা আছে। তোমরা এত সুন্দর সুন্দর আইডিয়া করে এগুলোকে বানিয়েছো, সেগুলো যেমন ব্যবহারযোগ্য তেমনি দৃষ্টিনন্দন, এবং বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করে তোমরা অনেক অর্থ পাচ্ছ, অর্থাৎ তোমার কাজের স্বীকৃতি তুমি পাচ্ছ। এইভাবে তোমার মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাকে তুমি সৃষ্টি কাজে লাগিয়ে তুলতে পারো। তাহলে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টা কি খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আর কয়েকটা ছোট ছোট জিনিস নিয়ে আমরা জল নষ্ট করব না। প্রাকৃতিক যে জল, বৃষ্টির জল, সেটাকে কি করব? বাড়িতে ধরে রাখার চেষ্টা করব। সেটা কি খোলা জায়গায় রাখবো? বন্ধ জায়গায় রাখবো। খোলা জায়গায় রাখলে কি হবে? ডেঙ্গু হতে পারে, তাই তো? ডেঙ্গুর মশা জন্মাতে পারে। কাজেই খোলা পাত্রে রাখবো না, ঢাকা পাত্রে বৃষ্টির জল ধরে রাখবো। সেগুলো দিয়ে আমরা গাছের পরিচর্যা করব। গাছে সেই জল যখন বৃষ্টি হবে না তখন দেব। আর প্রত্যেকে একটি করে গাছকে যেমন পোষ্য নেওয়া হয় কোনো অ্যানিমেলকে, তেমনি প্রত্যেকে একটা করে গাছ বাড়িতে লাগাবে, টবে অথবা মাটিতে, এবং তাকে প্রতিদিন তাতে জল দেবে, তার বেড়ে ওঠাতে সাহায্য করবে। যখন সেই গাছ বড় হবে, তাতে ফুল হবে বা ফল হবে, দেখবে নিজেদের কত ভালো লাগবে যে তুমি পৃথিবীকে সুন্দর করার জন্য, আমাদের এই ধরিত্রীকে সুন্দর করার জন্য একটা প্রাণ সঞ্চার করেছো। এগুলো মনে থাকবে। আচ্ছা, নিজেকে সুন্দর করবে, নিজের পরিবেশকে সুন্দর করবে। যেমন স্কুলে এতক্ষণ প্রফেসর ঘোষ বললেন যে স্কুলে কোথাও কোনো অপরিষ্কার জিনিস থাকবে না, স্কুলকে পরিচ্ছন্ন করবে। সেই সঙ্গে সঙ্গে বাড়িতে এই কালচার অ্যাডপ্ট করবে, বাড়িকে সুন্দর করবে। স্কুল আর বাড়ি হলো এরপর আমার চারপাশের পরিবেশ, তারপর আমার জেলা, আমার শহর, আমার রাজ্য, তারপর ভারতবর্ষ। একদিন তোমাদের হাত ধরেই পৃথিবী সুন্দর হয়ে উঠবে এবং পৃথিবী পরিচ্ছন্ন সুস্থ একটা পরিবেশ তৈরি হবে। একটা দূষণ মুক্ত পৃথিবী আমরা পাবো তোমাদের হাত ধরে। তাই সবচেয়ে বেশি দায়িত্ব কাদের? আজকে থেকে মনে থাকবে তো? আজকে কিন্তু অঙ্গীকার করেছো যে তোমরা 20 জনকে এই বিষয়ে সচেতন করবে। তাই আর সময় নষ্ট নয়, আজকে থেকে এই মুহূর্ত থেকে আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। নিজেকে পরিচ্ছন্ন রাখবে। আমরা কোভিডের সময় শিখেছি তো নিজের শরীরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেইগুলো এখনো মেনটেন করছো তো? হাত ধুচ্ছো, জীবাণুমুক্ত করছো নিজেকে। সেই সঙ্গে সঙ্গে নিজের মানসিকতাকেও সুন্দর করে তুলবে।
সুন্দর কথা বলবে, কথায় শালীনতা যেন বজায় থাকে, অন্যকে সাহায্য করবে, অন্যের অসুবিধে এগিয়ে যাবে, সহমর্মিতা থাকবে, বড়দের সম্মান করবে। যে জিনিসগুলো আমাদের নিজেকে সুন্দর করে তোলে, আমরা প্রথমে সেই নিজেকে সুন্দর করব, সেই সঙ্গে সঙ্গে পরিবেশকেও সুন্দর করে তুলব। সবার মনে থাকবে আজকে থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম, আর আজকে থেকেই আমাদের একসঙ্গে পথ চলা শুরু হলো পৃথিবীকে সুন্দর দূষণ মুক্ত করা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, আমি এখন তোমাদের একটা জাস্ট কোশ্চেন করব। একটু আগে লজেন্স খেয়েছো? স্যার একজন দিয়েছিল, আমার তো দেয়নি, তোমাদেরই দিয়েছে। সেই লজেন্স যে র‍্যাপ করা আছে সেটা কোথায়? হাতে রেখেছো? ফেলে দিয়েছো? তাহলে কি করবে? তারপর কোথায় যাবে সেটা? কোন বিনে যাবে? ভেরি গুড। আমি যেন দেখি ওই বিটটা ভর্তি হয়ে গেছে আজকে সেই লজেন্সের কোথায়। ঠিক আছে? প্রণতি ম্যাডাম যে কথাগুলো বললেন এক্ষুনি, নিশ্চয়ই খুব ভালো করে শুনেছো। মানে আমরা তোমাদের মুখের দিকে তাকিয়েছিলাম, একটু একটু অস্বস্তি হচ্ছে, অনেকক্ষণ একসাথে বসে আছো, বড়দের মধ্যে বসে আছো, এটা খুব স্বাভাবিক। তা সত্ত্বেও অন্যান্য দিন আমরা বিদ্যালয় পরিসরের মধ্যে ক্লাসরুমে যে ক্লাসগুলো করে থাকি, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আজকে আমরা করছি। এই প্রান্তরে বসে, এই প্রাঙ্গণে বসে কিন্তু অনেক উপযোগী ক্লাস আমরা করছি, এবং তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে থেকে সঙ্গত করছো। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা করব। তার আগে বলি, স্যার এবং ম্যাডাম রয়েছেন, ম্যাডাম যে কথাটা বলছিলেন এক্ষুনি, যে একটি করে চারা গাছ তাদেরকে সন্তান স্নেহে লালন করা, বড় করে তোলা, আমি স্যার এবং ম্যাডামদের জানানোর জন্য এটা বলতে পারি যে আজকে আমাদের এই মঞ্চে যত গাছ আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত গাছ কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী করেছে, আমরা কেউ কিছু করি। এবং আপনারা এই গাছগুলো তুললে দেখতে পাবো, এই গাছগুলোর গায়ে যে লেবেল লাগানো আছে, এই লেবেলের মধ্যে কিন্তু ছাত্রী বা ছাত্রের নাম আছে, ক্লাস সেকশন, রোল নাম্বার আছে, এই গাছটার নাম আছে। গাছটার নাম মানে লোকাল নাম, যারা বৈজ্ঞানিক নাম লিখতে পেরেছে সেই বৈজ্ঞানিক নামটা আছে। সাথে সাথে সন্তান স্নেহে লালন করতে গেলে তাদের একটা নাম দিতে হবে, সেই নাম কিন্তু প্রত্যেক ছেলে মেয়ে তাদের মতন করে দিয়েছে। মানে যেটা গাছের নাম সচরাচর নয়, কিন্তু ও ওর বন্ধুকে বা ওর সন্তানকে যে নাম দিতে পারতো, এরকম একটা নাম কিন্তু প্রত্যেক গাছের লেভেলে লেখা আছে, যে নামটা ওরা দিয়েছে। এটা একটা অভিনব ব্যাপার এবং এটা একটা প্রশংসাযোগ্য ব্যাপার, অন্তত আমাদের এই পরিসরের মধ্যে দাঁড়িয়ে।